বাংলা বললেই বাংলাদেশি তকমা, এটা নতুন নয়। এর আগেও এই ঘটনা আমরা দেখেছি। বাংলা বলাতেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। আবারও সেই ঘটনা। ওড়িশায় আটকে রয়েছে বারাসতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। কেন? তারা বাংলা বলেছিলেন, তাই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হয়েছে। শাড়ির ব্যবসা করতে গিয়ে কদিন আগেই তারা ওড়িশার ভদ্রকে গিয়েছিলেন, আর সেখানে পুলিশের হাতে অত্যাচারিত হতে হয়েছে। খাবার জল কিচ্ছু পায়নি তারা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এর আগেও এই ঘটনা আমরা দেখেছি। বাংলা বললেই বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হয়, এবং আবারও সেই ঘটনা, এবং জেলা প্রশাসনের কাছে ইতিমধ্যেই সাহায্যের আর্জি জানানো হয়েছে। কি বলছে জেলা প্রশাসন? কবে ফিরে আসতে পারবে তারা? দেখো, তারাও চেষ্টা করছে, তার কারণ যাদেরকে আটকানো হয়েছে, ভদ্রকে, উড়িষ্যার ভদ্রকে, তারা প্রায় 30-35 বছর ধরে সেখানে গিয়ে কাপড়ের ব্যবসা, শাড়ির ব্যবসা করছে, গ্রামে ঘুরে ঘুরে ফেরি করছিল। কিন্তু গতকাল দেখা যায় সেখানে তাদের সন্দেহ হয় যে বেশ কয়েকজন তারা বাংলায় কথা বলছে। এই সন্দেহ করে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে ভদ্রকে, অর্থাৎ সেখান থেকে গিয়ে তাদেরকে আটক করে নিয়ে যায়, এবং তাদের যে অর্থাৎ ডকুমেন্টস, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড দেখানোর পরেও তাদেরকে বলা হয় তারা বাংলাদেশি, এবং পরবর্তীকালে তাদেরকে কোথায় বাড়ি, জমির দলিল পর্যন্ত দেওয়া হয়। কিন্তু তারপরেও এই ভদ্রের পুলিশ কিন্তু তাদেরকে আটকে রেখেছে। শুধু আটকে না, সেখানে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে। সেখানে খাবার দেওয়া হচ্ছে না, সেখানে অসুস্থ ওষুধ দেওয়া হচ্ছে না, পানীয় জল দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তাদেরকে বলা হচ্ছে তারা বাংলাদেশি, বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, এমনটাও কিন্তু তাদেরকে বারংবার জানানো হচ্ছে। ফলে সেই খবর তারা কিন্তু তার বাড়িতে জানিয়েছেন যে তাদেরকে বাঙালি, অর্থাৎ এখানকার বাসিন্দা, কদম্বগাছির বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তারা এখানেই থাকেন। ফলে সেখান থেকে বাড়ির দিক থেকেও কিন্তু সাহায্যের জন্য তাদেরকে আর্জি জানানো হয়েছে। ইতিমধ্যে তারা ব্লক প্রশাসন, জেলা শাসকের কাছে আর্জি জানিয়েছেন যে তারা কিন্তু এখানকার বাসিন্দা, তারা কখনোই বাংলাদেশের বাসিন্দা না, শুধুমাত্র বাংলাদেশে বাংলায় কথা বলছিল বলে তাদেরকে তকমা দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। ফলে তারা অনুপ্রবেশকারী এখানে ঢুকেছেন, এবং তারা বিএসএফ এর সাহায্য নিয়ে তারা ঢুকেছেন, এবং বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, এমনটাও কিন্তু এই ভদ্রের পুলিশ তাদেরকে জানানো হচ্ছে। ফলে তারা কিন্তু চরম সমস্যায় রয়েছেন, চিন্তায় রয়েছেন। তার কারণ তারা 30-35 বছর ধরে সেখানে গিয়ে ব্যবসা করছেন, এবং যেখানে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালাও কিন্তু বলছেন যে তারা বারাসাতের কদম্বগাছি। এবং স্বাভাবিকভাবেই পরিবার উদ্বিগ্ন, তারা ভাবছেন কবে ফিরে আসবেন। খাওয়া দাওয়া ঠিকভাবে দিচ্ছে না, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ভদ্রক টাউন থানা, ওখান থানা থেকে পুলিশ আছে, এসে তাদেরকে অ্যারেস্ট করা হয়। আমার বাবা সহ আরও প্রায় 6 থেকে 7 জন, তার মধ্যে আমাদের গ্রামের বাসিন্দা আমার বাবাকে ধরে 4 জন, এবং আরও অন্য ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ বা নদিয়া, মালদা, সেখান থেকে অনেকে। কি করতেন ওখানে বাবা? বাবা ওখানে শাড়ির ব্যবসা করে। আধার কার্ড, আই কার্ড সমস্ত কিছু দেওয়া হয়েছে, সেগুলো দেখলো, দেখার পরেও কোনো রকম রেসপন্স নেই তাদের কাছ থেকে। এখন মূলত কি তকমা দিচ্ছে পুলিশ? বাংলাদেশি তকমা দিচ্ছে, যে আমরা বাংলাদেশি। আমার বাবা বাংলাদেশি, সেটা কখনোই নয়। আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, এমনকি আমার দাদুর জন্ম এখানে, এই গ্রামে। তাহলে আমরা বাংলাদেশি হই কি করে? বাংলায় কথা বলেছিলেন, আর তাই বাংলাদেশি হিসেবে তকমা দিয়ে দেওয়া হয়েছে। ওড়িশায় আটকে রয়েছে বারাসতের কদম্বগাছির 4 ব্যবসায়ী। এই দুদিন আগে থেকে বিভিন্ন। তোমরা কি বাংলাদেশি? না, আমরা ইন্ডিয়ান। তোমরা ইন্ডিয়ান। সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছি তো বাংলাদেশি, এবং জমি দলিল আছে, হ্যাঁ সবই দেখেছি। এবং 1-1.5 দিন ধরে আপনাদেরকে আটকে রেখেছে, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে না। তোমরা কতজন থাকো একসঙ্গে? আমরা ছিলাম আমাদের উত্তর 24 পরগনার 4 জন। উত্তর 24 পরগনায় 4 জন আছে। আর কোন কোন জেলার মানুষ আছে? মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে। মেদিনীপুরের আছে, মুর্শিদাবাদের আছে, সবকিছু। তোমরা সবকিছু ডকুমেন্টস দেখাবার পরেও তোমাদেরকে বলছে বাংলাদেশি বলে আটক করে রেখে দিয়েছে, এবং খাওয়া দাওয়া করে না। খাওয়া দাওয়া দেয়নি কিছু। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে যাও? মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছে আমাদের যেভাবে বাঁচিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর ওড়িশা পুলিশের হেফাজতে না পেয়েছে খাবার, না পেয়েছে জল তারা। জেলা প্রশাসনের কাছে তাই সাহায্যের আর্জি এই 4 ব্যবসায়ী। আমার এলাকার কয়েকজন মানুষ ব্যবসার সূত্রে উড়িষ্যায় গেছিলেন তাদের কাজের জন্য। সেখানে নাকি থানায় তাদেরকে আটকে রাখা হয়েছে, যে তারা নাকি বাংলাদেশি লোক বলে। কিন্তু আমি যতদূর জানি যে তারা এখানকার স্থানীয় মানুষ, তারা ব্যবসার জন্য ওখানে গেছিলো। এটা আটকে রেখে ঠিক করেনি। আমার যে উদ্যোগী কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমি আলোচনা করবো, কথা বলবো, যাতে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা যায়। তাদেরকে কেন হেনস্থা করা হবে? সত্যি যদি বাংলাদেশি হয় নিশ্চয়ই তারা সাজা পাওয়ার যোগ্য, কিন্তু আমরা জানি তারা এখানকার লোকাল, দীর্ঘদিনের, তাদের বাবা দাদা, তাদের জ্ঞাতি গোষ্ঠী, তাদের জন্মস্থান এখানে, সমস্ত ডকুমেন্টস এখানে রয়েছে আমার বারাসত ব্লক 1-এর। তো এইভাবে তো আটকে রেখে
বিজেপির সরকার ঠিক করতেন। আমি বলবো যেটা আমরা প্রশাসনিকভাবে আমার ডিএম সাহেবকে আমি জানাবো, এসপি সাহেবকে জানাবো। 16ই জুন আমরা একটা খবর দেখিয়েছিলাম, একটু মনে করিয়ে দিই আপনাদের। ডোমজুরের কার্তিক রুইদাস, মনে পড়ে? তার নাম করে প্রতারণা করা হয়েছিল। 9,000 টাকা মাত্র মাস মাইনে এই কার্তিক রুইদাসের, কিন্তু তার নথি জাল করে কোটি কোটির প্রতারণা। হাওড়া পুলিশের সাইবার সেলে অভিযোগ পর্যন্ত দায়ের হয়। তার কারণ জিএসটি জালিয়াতি। 36 কোম্পানি, 8 কোটি জিএসটি ফাঁকির অভিযোগ এবং তদন্তে চাঞ্চল্যকর অভিযোগ। জিএসটি জালিয়াতিতে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ডিটেইলে বিষয়ে জানবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। হাওড়া পুলিশের জালে দিল্লির শরভন সিং, কিন্তু কিভাবে হাওড়া পুলিশের জালে এলেন এই শরভন? আরো ডিটেইল দেবাশিস জানাতে পারবে। দেবাশিস, 16ই জুন আমরা এই খবর দেখিয়েছিলাম, আর চক্ষু চড়ক গাছ হওয়ার মতো খবর, কিন্তু এই শরভন কিভাবে পুলিশের জালে এলো, কিভাবে এই জালিয়াতি চালাতো? দেখো, মূলত জিএসটি আধিকারিকরা যখন এই কার্তিক রুইদাসের বাড়িতে আসে, তার যে কাগজপত্র ছিল সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ ছিল, একটি মোবাইল নাম্বারের হদিশ ছিল। সেই ব্যাংক অ্যাকাউন্টকে ফলো করে কিন্তু নয়ডা থেকে, অর্থাৎ দিল্লি নয়ডায় যেখানে এই ব্যাংক অ্যাকাউন্ট ছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের, সেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে এই শরভন সিং ওরফে রাইজের পুরো ঠিকানা পায়। সেই ঠিকানায় কিন্তু তাকে তল্লাশি করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে হাওড়ায় তাকে নিয়ে আসা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত এই সার্ভিল এবং তার লোকজন, পুলিশ মনে করছে এর সঙ্গে আরো একাধিক মানুষ যুক্ত রয়েছেন। তারা একটি দল গঠন করে এই ধরনের প্রতারণা করছিল। অর্থাৎ এই কার্তিক রুইদাসের যাবতীয় কাগজপত্র, এমনকি ইলেকট্রিক বিল পর্যন্ত জালিয়াতি করে তারা একটা কোম্পানি খুলেছিল যার মাসের টার্নওভার ছিল 36 কোটি টাকা। কার্যত বছরে 350 কোটি টাকার লেনদেন চলতো এই ব্যবসায়। আর যার নামে এই কার্তিক রুইদাসের নামে ব্যবসা, সে মাত্র 9,000 টাকার মাইনে একটা চাকরি করে। সে জানেই না যে তার নামে কোনো কোম্পানি রয়েছে। জিএসটি আধিকারিকরা তদন্তে এসে পুরো বিষয়টি কিন্তু সামনে আসে এবং তারপরে হাওড়া সিটি পুলিশ নড়েচড়ে বসে। কার্তিক রুইদাসের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার হয়েছে। পুলিশ মনে করছে আরো অনেকেই এর সঙ্গে যুক্ত। সোনিয়া, বেশ, অবশ্যই নজর থাকবে। আর এবার দেখাবো টাকি ইছামতির পার দখল করে কিভাবে পর পর গেস্ট হাউস, আর এই গেস্ট হাউস নির্মাণে বেনিয়মের অভিযোগ তুলছেন স্থানীয়রা। নদী থেকে দূরত্ব বজায় না রেখেই একের পর এক গেস্ট হাউস নির্মাণ হচ্ছে। জোয়ারের জল আছড়ে পড়ে গেস্ট হাউসের দেওয়ালে। নদীর কিনারায় গেস্ট হাউসে বড় বিপদের আশঙ্কা। বেনিয়মের নির্মাণে পরিবেশের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ এবং হাইকোর্টে নালিশ পর্যটক আইনজীবীর। প্রশাসনের সব দপ্তরেও চিঠি দিয়ে নালিশ জানানো হয়েছে। নদী বাঁচাতে নির্মাণ ভাঙার আর্জি জানিয়ে মামলা। শুধু অবৈধ নয়, ওর পাশাপাশি আরও 2-3টে গেস্ট হাউস আছে। এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত। সেখানে আন্তর্জাতিক সীমানা তো বটেই, কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে, তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো। চিন্ময় ঢালি বলুন বা তন্ময়, মানে তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে তারা অন্তত একটা কাজের কাজ করেছেন। এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু এই প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। তাই সেই অনুযায়ী আমি প্রশাসন কি বলছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তার কারণ নদী পাড়ে বেনিয়মের যে নির্মাণ, এটা পুরসভার ইঞ্জিনিয়াররাও মানছেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের কাছ থেকে আরো ডিটেইল এই বিষয়ে জানতে পারবো। অনুপম, নদী পাড়ে বেনিয়মের যে নির্মাণ, সেটা তো পুরসভার ইঞ্জিনিয়াররাও মানছেন, কিন্তু কি বলছে প্রশাসন?
আর দেখো সোনিয়া, এই যে টাকি ইছামতি নাদের টাকি যে পর্যটন কেন্দ্র, রাজ্যে একটা নাম করা জায়গা, সেখানে ইছামতি নদীর ধারে একদম বেনিয়ম ভাবে বেআইনি ভাবে পর্যটন হোটেল এবং হচ্ছে রেস্টুরেন্ট লজ তৈরি হয়েছে, এরকমই কিন্তু অভিযোগ করেছে একজন পর্যটক এবং একজন উকিল। তারা কিন্তু হাইকোর্টে মামলা করেছে এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারা কিন্তু মামলা করে, তারা কিন্তু অভিযোগ জানিয়েছে। এবং এই বিষয়ে যখন আমরা টাকি পৌরসভার যখন যে ইঞ্জিনিয়ার, তার সঙ্গে যখন আমরা যোগাযোগ করি, তিনি কিন্তু পরিষ্কারভাবে স্বীকার করে নেয় যে এটা বেআইনি ভাবেই হয়েছে। এবং আমরা যখন সেই পৌরসভার যে কিন্তু অনুপম, চেয়ারম্যান, স্বাভাবিকভাবে তো এই প্রশ্নটা উঠবে যে একের পর এক গেস্ট হাউস যখন তৈরি হচ্ছে, মামলা হলো, এই গোটা বিষয়টা কি পুরসভার নজরে ছিল না? দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন, যখন এই গেস্ট হাউস গুলো তৈরি হয়েছিল তখন যে চেয়ারম্যান ছিল সোমনাথ মুখার্জি, এখনো কিন্তু সেই চেয়ারম্যান সোমনাথ মুখার্জি আছে। কিন্তু তখন যে গেস্ট হাউস গুলো যখন তৈরি হয়েছিল তখন কেন এই চেয়ারম্যান বাধা দেয়নি? এটা কিন্তু একটা সব থেকে বড় প্রশ্ন। যদি বেআইনি ভাবে এই গেস্ট হাউস গুলো তৈরি হয়ে থাকে, যদি পৌরসভার থেকে কোনো পারমিশন নিয়ে যদি এই গেস্ট হাউস গুলো হয়ে থাকে, তাহলে সেই সময় কেন পৌরসভার থেকে বারণ করা হয়নি? যেহেতু এটা টাকি পৌরসভার মধ্যে পড়ে, তাহলে তো পৌরসভা বিএলআরও এদেরকে তো বারণ করা উচিত ছিল বা বাধা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু সেই সময় কেউ বাধা দেয়নি। এখন যেহেতু মামলা হয়েছে, ইছামতি নদীর ধারে যে দুটো সিটি গেস্ট হাউস এবং হচ্ছে দিশা, এই গেস্ট হাউস দুটো হচ্ছে অবৈধভাবে নির্মাণ হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন কিছু বলবো না, আমি অফিসে গিয়ে তথ্য দেখে বলবো। আর বেনিয়মের নির্মাণ মানতে নারাজ গেস্ট হাউসের মালিক, বৈধ নথি আছে বলেই দাবি গেস্ট হাউসের মালিকদের। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু, পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, আপনি জানেন, এটা বিরোধীদের চক্রান্ত, উদ্দেশ্য পরিণতভাবে বদনাম করানোর জন্য করছে। যাদের কাছে চিঠি পাঠিয়েছে, আমার কাছে নোটিশ আমি পেয়েছি, প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। আর বাংলার বাড়িতে উপভোক্তাদেরই অনিয়ম। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে একাধিক অভিযোগ, বাড়ির টাকা পেয়ে জমি বিক্রি উপভোক্তার, এমনটা অভিযোগ। আবার অনেকেই টাকা পেয়েও শুরু করেননি বাড়ি তৈরির কাজ। এবং 500রও বেশি পরিবার রয়েছে নাকি, আরো ডিটেল জানার চেষ্টা করি। চঞ্চল রয়েছে আমার সঙ্গে। চঞ্চল, কি কারণ, কেন তারা টাকা পাওয়ার পরেও কেউ জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ, কেউ বাড়ি শুরু করেনি, কতগুলো পরিবার রয়েছে এরকম? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে মোট 11টি গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে। সেই 11টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় 5013টি উপভোক্তা এই যে প্রথম যে ধাপের কিস্তি রয়েছে 60,000 টাকা করে পেয়ে গেছিল। এবং প্রায় 5-6 মাস হয়ে যাওয়ার পরে যখন দ্বিতীয় কিস্তির টাকা যখন ঢুকবে, তার আগে কিন্তু ব্লক প্রশাসন এবং পঞ্চায়েতের তরফ থেকে আবার পুনরায় ইনকোয়ারি করা হয় যে উপভোক্তারা বাড়ি কতদূর পৌঁছেছে এবং তারা বাড়ি কতদূর তৈরি করেছে। যার নিয়ম ছিল যে লিলটন পর্যন্ত যখন বাড়ি হয়ে যাবে তৈরি, তখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এতে কিন্তু অনিয়মের অভিযোগ যেটা উঠেছে, যে সবচেয়ে বেশি অনিয়ম দেখা গেছে নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেই গ্রাম পঞ্চায়েত এলাকায় যে অভিযোগ উঠে আসে যে এক উপভোক্তা তিনি টাকা পেয়ে সেই যে তার বাড়ির যে জায়গা ছিল সেই জায়গা বিক্রি করে অন্যত্র পালিয়ে গেছে। এই ধরনের অভিযোগ ঘুরি রয়েছে এবং এই নিয়ে কিন্তু অনেক লোকে ঘরগুলো করে নেই, ওই জন্য ঘুরে ঘুরে ওই ঘরগুলো মানে কি করার জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বলছি। তো তাদেরকে কি বললেন? ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে, যদি তোমরা ঘর না করো তারপরের কিস্তি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি। তো এখন যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে।